স্থলবন্দর সরাসরি আমাদের দেশের প্রোটেকশন বা আমাদের দেশের নিরাপত্তার সাথে জড়িত। আপনারা এতগুলো স্থলবন্দর বানিয়েছেন, ক্রিস ক্রস করে, ওই পারে তা বানায়ও নেই। ওই পারে মুখে মুখে বলতে বানান বানান বানান, কারণ ওটা আমাদের সুবিধা। আমাকে এখন বললেন যে আপনাদের 100%-এর মধ্যে 94% আমরা এক্সপোর্ট করি আর 6% আমরা ইম্পোর্ট করি। তাহলে চিন্তা করে দেখেন, আমরা এক্সপোর্টই করছি, যা পাই তাই ইম্পোর্ট করছি। ভোজ্য তেল থেকে শুরু করে, হ্যাঁ, ভোজ্য তেলও আমরা একদিকে এক্সপোর্ট করি, আবার আরেকদিকে ইম্পোর্ট করি। এক্সপোর্ট করি কোনটা? ওই যে হাই ব্র্যান্ডের, ওই যে তুষের তেল, যেটা করে তুষের তেল, হ্যাঁ, ওই রাইস ব্র্যান্ড, তুষ থেকে হয়ে যেত ভাই, সোজা বাংলায় বলতেছে। আপনারা তো তুষ কুড়া এখান থেকে ওটা আমরা এক্সপোর্ট করতেছি। যেটা আমাদের জন্য হেলদি ওটা আমরা করতেছি এক্সপোর্ট, আর যেটা আমাদের জন্য খারাপ ওটা আমরা করতেছি ইম্পোর্ট। হ্যাঁ, তো এই 94%, 6% যেটা বললেন, এটা এখন সরকারের পলিসি। এখন তো মাশাআল্লাহ, এখন তো 94% আমরা এক্সপোর্টও করি না, 6% হানি গেছে। আমার কথা হচ্ছে যে আমরা যেসব জিনিস এক্সপোর্ট করি, যেগুলো আমাদের দেশের দরকার, এগুলো আমাদের লোকে জানে না যে এই যে কুড়ার তেলটা অনেক দামি এবং অনেক ভালো, ওটা আমরা এক্সপোর্ট করে দিচ্ছি। আর এই ভোলাগঞ্জ, তামাবিল, আরও কয়েকটা আছে, পাথর আনতেছে, বা পাথর। এই পাথর আনার জন্য ওয়ার্ল্ড ব্যাংক জানি না কত $মিলিয়ন খরচ করে যায়, মানে বিশাল কর্মকাণ্ড করতে পাথর আনার জন্য। যদি আমি আপনাদের ভুল বলে থাকি তাহলে প্লিজ টেল মি, এখনই দাঁড়ায় না স্যার আপনি ভুল বলছেন। আর আমি তো নিজে গেছি, তো ডেইলি 10-15-20 জন লোক যাতায়াত করে। কোথায় গেলাম? তামাবিলে। অথচ তামাবিলে আমরা ওয়ার্ল্ড ব্যাংককে দিয়ে ওখানে বিশাল একটা বন্দর বানাচ্ছি। ওখানে আমার ওই বন্দর মেনটেন করতে 50-60 জন লোক লাগবে। এই 50-60 জন লোকের টাকা পয়সা ওঠে না, এরকম পাথর পাথর আনে। এটা ছাড়া আর কোনো কাজ নেই। তামাবিলেরও তাই, ভোলাগঞ্জেরও তাই, এবং এই যে নর্থের দিকে যেগুলো আমরা ময়মনসিংহ পর্যায়ে আছে, এগুলো বেশিরভাগ পাথর আর কয়লা। এখন মানে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা এই 6% বা 94%-এর বেশিরভাগই হয় হিলি, বেনাপোল আর ভোমরা। আমাদেরকে চিন্তা করতে হবে এইটা, যে আমরা যে বন্দরগুলো তৈরি করছি, বন্দরগুলো মেনটেন করছি, এতে আমাদের কতখানি ফায়দা। তবে আমি মনে করি যে ভোমরার বন্দরটা তাড়াতাড়ি করো। আর বাকিদের আপনারা বললেন যে স্ট্র্যাটেজিতে বন্দর থাকবে, কিন্তু সেকেন্ড ফেজে। আমরা প্রথম ফেজটা করতেছি সি পোর্টসগুলো, যেগুলো বেশি দরকার, ওগুলো করার পরে সেকেন্ড ফেজ হবে স্থলবন্দর। কিন্তু স্থলবন্দর এই 24-4 20টা করতে গেলে তো আপনার নেগেটিভ চলে আসবে আপনার। কাজে আমাদের স্থলবন্দর করতে হলো যেগুলো সরাসরি পোর্টের সাথে জড়িত, আমাদের সেই রকম বন্দরগুলোকে এর আওতায় আনতে হবে। বাকিগুলোকে হয়তো আসবে স্ট্র্যাটেজিতে, সেখানে আসবে যে হাউ টু ওপেন পোর্ট অ্যান্ড মেনটেন্যান্স অফ পোর্ট, এগুলোর ডিফেন্সের দরকার আছে। মোস্টলি ইনসিকিউর বন্দর, আমাদের সিকিউরিটি বলতে ওই কজন আনসার দাঁড়ায় থাকে, ওই আনসারগুলো ওদের সাথে মিলে স্মাগলিংয়ের যত রকম কাণ্ড কারখানা এগুলো করে। এরপর যারা বন্দর পরিচালনা করবেন, আপনাদের ভিতরে যদি অনেস্টি, আপনাদের ভিতরে যদি দেশের প্রতি মায়া না থাকে, তাহলে এখানে আপনারা লোয়ার হ্যান্ডে থাকবেন, বাকিরা আপার হ্যান্ডে থাকবেন। এটাই আমার বলার উদ্দেশ্য। আগামীতে আশা করি বন্দর ব্যবস্থাপনা আরও ভালো হবে। বন্দর ব্যবস্থাপনা যাতে দেশের স্বার্থে কাজ করে সেটা আপনারা দেখবেন। বন্দর ওপেন করতে গেলে যে কোনো দেশের স্বার্থ দেখবেন, যদি কোনো বন্দর ক্লোজ করতে হয় সেটাও আপনার দেশের স্বার্থ দেখবেন। আমরা রামগড়ের একটা সমীক্ষা করিয়েছি, সেখানে দেখলাম যে আমাদের বিশেষ কোনো লাভ নাই। এটা এখন যারা সমীক্ষা করেছে, এত বড় বই দিয়েছে আন্তঃ মন্ত্রণালয়, তারা বলছে আমাদের কোনো লাভ নেই। আমাদের লাভ নেই, কিন্তু বন্দর তৈরি হয়ে গেছে, এটা তো আমরা বন্ধ করার মতো আমরা পারবো না, করবো না। একই সাথে পাশিয়াবাটা আছে, বেলুনিয়া, ওই একই কথা, আমাদের কোনো একটা লাভ নেই। এখন যদি কখনও এটা
আপনার রিজিওনাল কানেক্টিভিটি হয়, তাহলেও হিসাব করে দেখা যাচ্ছে আমাদের লাভ হচ্ছে না, আমরা সে শুল্ক আর্ন করতে পারছি না।